বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর কোণগুলো কিভাবে ভাঙাতে হয়। গত ক্লাসেও কিন্তু আমরা দেখেছি, তবে গত ক্লাসে আমরা উদাহরণ 21 দেখেছি এবং কাজ যেগুলো রয়েছে সেগুলো দেখেছি। আজকে আমরা 22 উদাহরণ 22 এবং আরও যে 22-এর পরে যে অনুশীলনের যে উদাহরণের ভেতরে যে কাজগুলো রয়েছে বক্সের ভেতরে, সেই কাজগুলো নিয়ে এসেছি। এখানে আমরা দেখো প্রথমে যেটা আছে সাইনের দুটো আছে, দেখো সাইন 9π/2 প্লাস থিটা এবং সাইন 9π/2 মাইনাস থিটা। আবারও পরে যায় দেওয়া আছে tan 9π/2 প্লাস থিটা, আবার tan 9π/2 মাইনাস থিটা। আর কাজে যায় দেখো আমাদের এখানে একবার প্লাসের দেওয়া আছে আরেকবার মাইনাসের, সেই কাজে যায় কিন্তু সাইনের যেখানে দেওয়া আছে একবার প্লাস মাইনাস, তার মানে একবার প্লাস নিয়ে করতে হবে আরেকবার মাইনাস নিয়ে করতে হবে। এখানেও তাই প্লাস মাইনাস, এখানে ট্যান প্লাস মাইনাস নিয়ে এখানেও করা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা করে ডাবল করে কাজ করতে হবে, একবার প্লাসের নিয়ে একবার মাইনাসের নিয়ে। যেমন এখানে প্রথমে কিন্তু এখানে দেওয়া আছে দুইটা একবারে প্লাসের এবং মাইনাসের। তা আসলে উদাহরণ 22 আমরা দেখব। আসলে এই ভাঙানোটা কিন্তু খুবই সহজ যদি তোমরা বুঝতে পারো। এখানে ভাঙাতে গেলে তোমাদের একটু আমি এখানে কিছু লিখে রেখেছি, একটু যদি দেখে দিই, একটু দেখো। এখানে আসলে 0 থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘুরিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে কোণের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণের পরিমাণ বৃদ্ধি পায়। কারণ এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত যদি আসো তাহলে এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এখানে 90 ডিগ্রি এই অক্ষের উপরে। আর 90 ডিগ্রিকে আমরা কি বলতে পারি, 100 পাই কি π/2। আর পাই মানে কত, 180কে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি হয়, এই কারণে π/2 লেখা আছে। তাহলে এই পর্যন্ত আমরা যদি এখান থেকে এই পর্যন্ত আসি তাহলে 90 ডিগ্রি, তারপরে এখান থেকে যদি আবারও আসি তারা আরও 90, তাহলে 90 90 180, তাহলে এখানে সেই কারণেই কিন্তু পাই লেখা রয়েছে। তাহলে পায়ের মানে কিন্তু 180 ডিগ্রি। এখানে 3π/2 এটা 270 ডিগ্রি। আরও 90 যদি আমরা 180 সাথে যদি 180 সাথে যদি আরও 90 যোগ করি তাহলে কত হয়, দেখো 270 ডিগ্রি আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ এই যে 90 π/2 মানে 90 90 3 নং 27, 270 ডিগ্রি হয়। এখানে যোগ করলে কিন্তু 9 270 ডিগ্রি হচ্ছে। এখন আসি, তারপরে এখানে যদি আরও যাও তাহলে আরও 90, অর্থাৎ সেই ক্ষেত্রে 360 অর্থাৎ 2π। এখানে আমরা তাহলে দেখে নিলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে কোণের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পায়, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে কোণের পরিমাণ আস্তে আস্তে হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা জিনিস আমরা কিন্তু বলেছি যে এই অক্ষটা অর্থাৎ এক্স অক্ষটাকে বলা হয় জোড় এবং ওয়াই অক্ষটাকে বলা হয় বিজোড়। আমরা এই যে π/2 90 হচ্ছে বিজোড়, এই পাই হচ্ছে আমাদের জোড়, এখানে কিন্তু এটাও বিজোড় হবে। 3π/2 এটাও বিজোড়, তবে 2πটাও জোড়, অর্থাৎ এক্স অক্ষের ওপর হলেই জোড়। আর এই জোড়ের ক্ষেত্রে কিন্তু কোনো সাইন বা কস বা ট্যানের কোনো পরিবর্তন হয় না। তবে যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে, সাইনের পরিবর্তে কস হবে, ট্যানের পরিবর্তে কট হবে এবং সেকের পরিবর্তে কোসেক হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু যদি দেখি, তো উদাহরণ 22-এ যে আমাদের রয়েছে সেই উদাহরণ 22 আমরা এখন দেখব। 22-এর দুইটা কাজ আছে। একবার দেখো আমরা সাইন 9π কত আছে 2 প্লাস থিটা। এখন আমাদের এখানে কিন্তু আসলে আমরা যদি দেখি আসলে এই 9π/2 টা জোড় না বিজোড়। অর্থাৎ দেখো π/2 আমরা যদি দেখি তাহলে π/2 কয়টা π/2, এখানে কিন্তু 9, তারই নিচে হচ্ছে ধরে নাও কত 2, তাহলে 90 কয়টা 90, 9টা 90। আমরা যদি দেখি তাহলে π/2 আকারে ঘুরতে হবে, অর্থাৎ 90 করে কত 9টা, তাহলে ঘুরি, তাহলে 1 90 2 3 4 5 6 7 8 9, তাহলে আবারও 9টা 90 মানে এই ওয়াই অক্ষের ওপরই পড়ে। তাহলে এই অক্ষটা কি আমাদের বিজোড়, তাহলে এই 9টা হচ্ছে আমাদের বিজোড়, যার কারণে কিন্তু আসলে এখানে যদি 10টা π/2 থাকতো তাহলে কিন্তু জোড় হতো। তাহলে দেখো 10টা পাই, তাহলে এখানে 9টা এই পর্যন্ত 9, তাহলে এখানে আসতো, তাহলে 10টা পাই, তাহলে 10টা পাই হলে π/2 হলে 10টা 90 হলে তাহলে আমাদের কিন্তু জোড় হচ্ছে। তাহলে 9 হচ্ছে বিজোড় সংখ্যা, যার কারণে কিন্তু আমাদের ওয়াই অক্ষের ওপরে, তাহলে 9 আর 9
9π/2কে আমরা বিজোড় হিসাবে দেখব, তাহলে সাইন পরিবর্তন হবে। তাহলে সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? সাইন পরিবর্তন হয়ে কিন্তু কজ হবে। তাহলে আমরা কিন্তু বলেছি যদি ওয়াই অক্ষের উপরে পড়ে তাহলে সেটা পরিবর্তন হবে। তাহলে কত? 9π/2, তাহলে 9টা, এখানে π/2 মানে 90 ডিগ্রি। কয়টা 90 ডিগ্রি? π/2, তাহলে 9 গুণন কিন্তু 90, 90 করে ঘুরতে হবে কয়বার? 9বার। তাহলে 90, 1 2 এরকমভাবে ঘুরলে এখানে পড়ে 9। তাহলে 9টা হচ্ছে ওয়াই অক্ষের উপরে পড়ে, যার কারণে আমরা বলেই দিয়েছি ওয়াই অক্ষটা বিজোড়। তাহলে বিজোড় হলে সাইন পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হয়ে কজ হবে। তবে কজ লিখবো, কজের সাথে কি লিখবো আমরা এখন? থিটা লিখব। এখন কথা হলো চিহ্ন দেখতে হবে, চিহ্নটা কি হবে। যেহেতু আমরা দেখব যে আসলে কোন ঘরে যায়, এখন আমরা দেখব সাইন সাইনের ঘরে যায় না অন্য কারো ঘরে যায়। এখন চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে সামনে, সেটা দেখব এখন। তাহলে আমাদের কিন্তু এই 9π/2 লিখবে না, আমরা কিন্তু ডাইনে যেটা থাকবে সেটা লিখতে হবে। এখন আমরা তাহলে দেখবো জোড় না বেজোড়। তাহলে এখানে এই অক্ষের ওপরে পড়ে কিন্তু আমাদের 9π/2, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এই অক্ষের উপর পরে প্লাস সামথিং। তাহলে প্লাস হলে কি এই দিকে ঘুরবে, তাহলে এই ঘরে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তা সাইনেরই ঘর। তাহলে এটা কিসের ঘর ছিল? এটা কিন্তু সাইনই, সাইনের ঘরে কিন্তু এটা যাচ্ছে। তাহলে সাইন যেহেতু সাইনের ঘরে থাকছে যার কারণে ধনাত্মক চিহ্ন হবে। তো ধনাত্মক চিহ্ন আমাদের লেখার প্রয়োজন নাই। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য সমাধান। এবার আসি আমরা সাইন 9π/2 মাইনাস থিটাটা যদি দেখি, একই অঙ্ক। এবার ঋণাত্মক, অর্থাৎ থিটার সাথে আমাদের ঋণাত্মক চিহ্ন রয়েছে, আমরা এখানে শুধু মাইনাসটা রয়েছে। এটার জন্য আমরা কি হবে তাহলে একটু যদি দেখি, তাহলে যেহেতু 9π/2 এটা হচ্ছে বিজোড়, তাহলে সাইন পরিবর্তন হবে। এখন আসি 9π/2 মাইনাস থিটা। তাহলে 9π/2 এই অক্ষের ওপরে, যেহেতু 9 কত এই অক্ষ থেকে কিছু কমে যাচ্ছে, তাহলে কোন ঘরে কমে গেলে তাহলে তারা আগের ঘরে প্রবেশ করবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে চলে যাবে, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, কমে যাচ্ছে যেহেতু, তাহলে এই অক্ষ থেকে তার তাহলে প্রথম চতুর্ভাগে পড়ে। তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সবাই ধনাত্মক, তাহলে এখানে ধনাত্মক চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা তাহলে চিহ্ন ধনাত্মক পেলাম, আমরা প্লাস যেহেতু পেলাম তাহলে দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা দেখব যে এই 9πটা জোড় না বেজোড়। তাহলে 9πটা কি এখানে পড়ে, তাহলে গুণে গেলে 1 2 এরকমভাবে গুনলে এখানেই পড়ে। তাহলে এটা কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের উপরে বিজোড়। তাহলে সাইন পরিবর্তন হয়ে কি হবে? কজ হবে, কজ হবে থিটা। তাহলে সাইন কিন্তু দুই ঘরেই ধনাত্মক, প্রথম ঘরেও ধনাত্মক, দ্বিতীয় ঘরেও ধনাত্মক। তাহলে আমরা এটা আবার একই উত্তরই পেলাম। এবার আসি উদাহরণের যে পরে যে আছে ট্যানেরটা, আমরা যদি দেখি ট্যানের আবার একটা ধনাত্মক আছে, ট্যানের একটা ঋণাত্মক আছে। এখন আমরা দেখব, দেখো ট্যানেরটা আগে, ধনাত্মকটা দেখি। ট্যান 9π/2 প্লাস থিটা, তাহলে 9π/2, π/2 আকারে ঘুরতে হবে, π/2 মানে 90 ডিগ্রি আকারে ঘুরতে হবে, 90, তারপরে 1 2 3, একটা 90, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা এখানেই পড়ে। 9π/2 মানে ওয়াই অক্ষের ওপরে, তাহলে বিজোড়। তাহলে ট্যান পরিবর্তন হয়ে কি হবে? কট হবে, কট হবে। কটের সাথে কি লিখতে হবে? থিটা লিখতে হবে, অর্থাৎ ডানেরটা লিখতে হবে, এগুলো কিন্তু নয়। এখন আসি আমাদের চিহ্ন কি হবে। তাহলে প্লাস হলে, যাতে এই অক্ষ থেকে প্লাস হলে তাহলে এই তারা পরের ঘরে যাবে, দ্বিতীয় ঘরে ঢুকবে। তাহলে দ্বিতীয় ঘর কিন্তু ট্যানের নয়, কারণ সাইন আর কোসেকের ঘর। তাহলে অন্যের ঘরে প্রবেশ করলে শাস্তিস্বরূপ ঋণাত্মক চিহ্ন চলে আসবে। এটাই হবে আমাদের তাহলে ট্যানের যে প্রথম অংশের যে উত্তর। এবার আমরা দ্বিতীয় অংশ, যেহেতু মাইনাসেরটা আছে সেটার যদি দেখি, তাহলে এখানে আমাদের মাইনাস চিহ্নটা দিয়ে দিলেই হচ্ছে। এখন এটার ক্ষেত্রে আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করব, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, এবার আমাদের কত? 9π/2, এটা কিন্তু আসলে বিজোড়, তাহলে ট্যান পরিবর্তন করে কিন্তু কটই হবে, কট হলো। এখন দেখতে হবে 9π/2 মাইনাস, অর্থাৎ এই অক্ষের ওপরে পড়ে, এখান থেকে যদি বিয়োগ করো তাহলে প্রথম চতুর্ভাগে, তো এই ট্যান বলো আর সবাই কিন্তু এই ঘরে ধনাত্মক। ট্যান কস যত 6টা ত্রিকোণমিতিক অনুপাতে প্রথম চতুর্ভাগে ধনাত্মক। তাহলে এখানে কি হবে? যেহেতু তার নিজস্ব ঘরে প্রবেশ করেছে, যার কারণে এটা ধনাত্মক হবে। কি হবে? ট্যান কট থিটা হয়ে যাবে। শুধু কেন কট হয়ে গেল, ট্যান পরিবর্তন হলো এই 9-এর হওয়ার কারণে। 9 এখানে কি, এখানে 9টা কি বেজোড়, আমাদের এখানে n সমান সমান কত? 9, যা বিজোড়, যা বিজোড়। তাহলে বিজোড়, তাহলে 9টা হচ্ছে বিজোড়, যার কারণে কিন্তু
আমাদের এখানে ট্যান পরিবর্তন হইয়া কট হলো। এখন যেহেতু প্রথম চতুর্ভাগে থাকে যার কারণে কিন্তু ধনাত্মকও হলো। তাহলে আগেরটা কিন্তু ঋণাত্মক হয়েছে কারণ সাইন দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে, যা হচ্ছে সাইনের ঘর এবং কোসেকের ঘরে প্রবেশ করেছিল, যার কারণে ঋণাত্মক চিহ্ন দিয়েছিলাম। এখন আমাদের যে কাজের অঙ্কগুলো দেখবো, আমরা কিন্তু উদাহরণ দেখে নিলাম। এখন কাজের আমাদের অনেকগুলো আছে, সেই কাজের অঙ্কগুলো একটু আমরা দেখে নিই। এখন কাজের অঙ্কগুলো দেখবো আমরা। প্রথমে এখন যেটা আছে সাইন কত 11 পাই ভাগ কত, আমাদের যদি দেখি 11 পাই ভাগ কত 2, তারপর কি আমরা এবার প্রথমে প্লাস মাইনাস, আগে অঙ্কটা আমরা আগে লিখেছি, প্লাস মাইনাস কি আছে থিটা আছে। তাহলে এখন আমরা প্রথমে আমরা কি করব, আগে প্লাসেরটা নিয়ে করি। তাহলে এখন লেখা আমরা প্রথমে প্লাসেরটা নিয়ে দেখি। 11 পাই ভাগ 2 প্লাস থিটা, এই থিটার ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে এখন কথা হলো যে একটু দেখি 11 পাই। তাহলে আমাদের এখানে কখন কোন তাই যাবে একটু দেখে নিই। আমরা 11টা গুণে যাব, পাই ভাগ 2 মানে 90, 11টা 90। তাহলে আমরা গুনিচ্ছি, এখান থেকে এখানে গেলে 1, 90, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আবারও কিন্তু ওয়াই অক্ষর ওপরই পড়লো। তাহলে ওয়াই অক্ষর ওপরে কিন্তু পড়লে কি হচ্ছে, আবারও বিজোড় হচ্ছে। তাহলে সাইন পরিবর্তন হয়ে কজ হবে, কজ হলো। এবার 11 পাই ভাগ 2 প্লাস থিটা, তাহলে এই অক্ষের ওপরে পড়ে, তার সাথে যোগ করলে তাহলে কোন দিকে যাবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে এই দিকে যাবে, যদি কোণের পরিমাণ বাড়ে, যেহেতু থিটা প্লাস আছে তার মানে এই ঘরে প্রবেশ করলে, আর কমে গেলে আমাদের এই ঘরে প্রবেশ করবে, তাহলে তার আগের ঘরে, তাহলে এই দিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে যেহেতু বাড়িচ্ছে তাহলে এই ঘরে প্রবেশ করিচ্ছে, কার ঘর, কজের ঘর। তাহলে এটা কি হবে, সাইন কার ঘরে প্রবেশ করিচ্ছে, কজের ঘরে। তাহলে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। আর এটা কিন্তু সাইন, যেহেতু এটা বিজোড় যার কারণে কিন্তু কজ হয়েছে, এটা কিন্তু এটা দেখতে হবে না, এটা কিন্তু কজ না, এই সাইন কার ঘরে প্রবেশ করলে সেটা দেখতে হবে, সাইন কার ঘরে, কজের ঘরে। এই কারণে কিন্তু এই ঋণাত্মক চিহ্ন, আগে এই কজ বাদ দাও, তাহলে ঋণাত্মক চিহ্ন আগে দিলাম। এখন কজের সাথে কি লিখতে হবে, থিটা লিখতে হবে। এটা হবে হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে, আমাদের প্লাসের ক্ষেত্রে। একইভাবে আমরা যদি এখন মাইনাসের ক্ষেত্রে দেখি, এখন এখানে এবং লিখলাম, লিখে এবার সাইন লিখলাম 11 পাই লিখলাম ভাগ 2 মাইনাস থিটা। এবার যদি মাইনাস করা হয় তাহলে কিন্তু আমরা বলে দিয়েছি যে দেখো এখানে আমাদের কিন্তু আসলে 11 এটা 9, 10, 11 এই অক্ষের ওপরে পড়ে। আর যদি কমে যাচ্ছে, থিটার থেকে মাইনাস বিয়োগ করলে কমে যায়, কমে গেলে কিন্তু এই যে এই ঘরে প্রবেশ করবে। তাহলে কমে গেলে এখানে হচ্ছে আমার কিন্তু বারবারই বলেছি, এখানে 90, 180, তারপর 270, তারপরে এখানে এই দিকে যদি যায় তাহলে 360-এর কাছে যাচ্ছ, তার মানে কমে গেলে কিন্তু এই ঘরে প্রবেশ করতে হবে। আর যদি তুমি বামের ঘরে প্রবেশ করতে হবে। আর যদি বাড়ে তাহলে এই দিকে ডানের দিকে চলে যাবে। এখন যেহেতু কমে যাচ্ছে তাহলে এই যে তৃতীয় ঘরে প্রবেশ করলো, কিন্তু এটাও কিন্তু সাইনের ঘর নয়, এটাও কিন্তু কার ঘর, ট্যান এবং কটের ঘর। তাহলে অন্যের ঘরে প্রবেশ করিচ্ছে, তাহলে অবশ্যই ঋণাত্মক চিহ্ন আসবে। এখন আমি ঋণাত্মক চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো 11, এটা কিন্তু ওয়াই অক্ষের ওপরে, তাহলে কি এটা বিজোড়, ওয়াই অক্ষের ওপর হলেই কিন্তু আমরা লিখেও দিয়েছি এখানে বিজোড়, ওয়াই অক্ষরটাই বিজোড়। তাহলে এখানে বিজোড় যদি হয়, সাইন পরিবর্তন হয় কি হবে, কজ হবে, আর এখান থেকে থিটা লিখতে হবে। এখন কিন্তু দুটা উত্তরীতে দেখো আমরা পেলাম কি, মাইনাস কস থিটা, এটাতেও কিন্তু পেলাম মাইনাস কস থিটা। এখন আমরা দেখব কজেরটা দেখব। এখন আমরা কিন্তু সাইনেরটা দেখে নিলাম, কাজের প্রথম একটা আমরা তাহলে দেখে নিলাম। এখন আমরা পরে যে কস 11 পাই দেয় কিন্তু আবারও দেওয়া রয়েছে। তাহলে এবার আমরা কজেরটা দেখি, আগে অঙ্কটা তুলে নিই আমি। কত আছে, কস 11 পাই প্লাস মাইনাস, এখানে কিন্তু আসলে কি দেওয়া নাই, এখানে কিন্তু আসলে এবার কি আছে, পাই আকারে আমাদের দেওয়া আছে, এখানে কিন্তু ডিভাইডেড 2 লেখা নাই। এদের ক্ষেত্রে আমরা কিভাবে করব, তাহলে এখন লিখেছি আমি আগে প্রথম প্লাসেরটা নিব, কস, আমি একটু এখান থেকে একটু লিখেছি, কস কত 11 পাই প্লাস থিটা 11 পাই। এটাকে তুমি পাই আকারেও ঘুরতে পারো, আর যদি কজে না ছাড়া আমি পাই ভাগ 2 আকারেও ঘুরতে পারবো। এটাকের জন্য আমি দুটাই দেখে দিচ্ছি একটু দেখো। আমরা এখানে চাইলে আমি পাই আকারে ঘুরতে পারবো। পাই মানে একবারে লাভ দিয়ে একবারে এখানে চলে আসবো 1 পাই, তারপরে এখানে যাব 2 পাই, তারপরে আবার যাব 3, 4, 5, 6, 7, 8, 9, 10,
11 এখানে পড়বে কিন্তু, অর্থাৎ এখানে 1 পাই এখানে 2 পাই, মানে জোরগুলো এখানে যা পড়বে আর বেজোর পাইগুলো এখানে পড়বে। তাহলে এখানে কিন্তু পাই, এটা কোন অক্ষ, এখানে কিন্তু এক্স অক্ষ। এক্স অক্ষ কি বলা হচ্ছে জোর, তাহলে জোর হলে কস কিন্তু পরিবর্তন হবে না, তাহলে পাই আকারে ঘোরা যাচ্ছে। তাহলে এটা পাই আকারে আমরা ঘুরলাম একবারে সরাসরি 11 পাই, তাহলে ঘুরে আসে এখানেই পড়ে প্লাস সামথিং, তাহলে 11 পায়ের যদি যোগ হয় এখানে 11 পায়ের চাইতে বেশি হলে এই দিক দিয়ে ঘুরবে, তাহলে এই তৃতীয় চতুর্ভাগে পড়ে। তাহলে কে তৃতীয় চতুর্ভাগে যাচ্ছে? কস, কারণ কজের ঘর নয়, কজ থাকলো এখানে, তাহলে এখানে কজের ঘর নয়, তাহলে ঋণাত্মক হয়ে যাবে। তাহলে অন্যের ঘরে প্রবেশ করলে ঋণাত্মক চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে ঋণাত্মক দিলাম, ঋণাত্মক দিলাম। দেওয়ার পরে এখন দেখবো এই 11 জোর না বিজোর, আমরা কিন্তু গুণে দেখেছি এই পাইটা হচ্ছে জোর, পাই হচ্ছে এই অক্ষটা হচ্ছে জোর, তাহলে জোর এক্স অক্ষটা জোর, তাহলে জোর, তাহলে কস অপরিবর্তিত থাকবে। কস লেখে আমরা কি লিখবো? কস লেখে আমরা এখান থেকে থিটা লিখবো, তাহলে মাইনাস কস থিটা। এখানে আমরা উত্তরটা দেখে নিলাম। এখন কথা হলো যে এটাকে তোমরা যদি চাও তাহলে পাই ভাগ 2 আকারেও ঘুরতে পারো। আমরা কিন্তু এখানে একেবারে কি করে ঘুরছি, এখানে কিন্তু আমরা একবারে সরাসরি লাভ দিছি একবারে 180 থেকে 360, আবারও আমরা এখানে কিন্তু লাভ দিছি একবারে পাই আকারে ঘুরেছি। এখন আমরা একটু এটাকে পাই আকারে না ঘুরে আমরা কিন্তু দেখো একই উত্তরই আসবে। আমরা 90 ডিগ্রি করে ঘুরতে চাচ্ছি, তাহলে কি করব, আমরা কিভাবে কাজ করতে হবে? 90 ডিগ্রি যদি ঘুরতে চাও তাহলে লেখো আগে কজ লেখো, লেখার পরে পায়ের নিচে কত লিখবা? 2 লিখবা। এখন কি করতে হবে? 11 তাহলে ডবল লিখতে হবে। এখানে কত আছে? 2, যেহেতু পায়ের নিচে লিখছো 2 দ্বারা ভাগ করেছো, তাহলে 11 ডাবল লিখতে হবে। কত হবে? 22 পাই ভাগ 2 প্লাস থিটা। এবার আমরা কিন্তু দেখেছিলাম কিন্তু এই 11 পাই যখন ছিল তখন কিন্তু এই অক্ষে পড়ে, কিন্তু এখন আমরা পাই ভাগ 2 লিখলাম এবং 11 ডাবল লিখলাম, আবার গুণে কিন্তু দেখবে যে এই অক্ষের ওপরই পড়বে। এই 22টা কি? 22 হচ্ছে জোর কিন্তু, তাহলে এই এক্স অক্ষের ওপরই পড়বে। আমরা গুণে দেখি এখন 22টা 90, তাহলে 90 ঘরে ঘুরবো এখন। তাহলে 1 2 এখান থেকে যদি দেখি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এখানেই কিন্তু পড়বে। তুমি যেভাবে ভাঙার না কেন এই পায়ের ওপরে এসে পড়বে। তাহলে এখানে কি? অবশ্যই জোর, তাহলে 22 মানে জোর। এখানে যদি 9 থাকতো তাহলে কিন্তু 9 9 11 13 থাকলে তাহলে সেই ক্ষেত্রে বিজোর হতো। যেহেতু 22টা একটা জোর, তাহলে পাই ভাগ 2 আকারেও যদি থাকে তাহলে কিন্তু 22 যেহেতু জোর, তাহলে এটা 90টা তখন জোর হয়ে যাবে, অর্থাৎ এই ঘরের ওপরেই পড়বে, হয় এখানে পড়বে না হলে এখানে পড়বে। এখন আসি তাহলে অবশ্যই জোর। এখন আসি তাহলে পাই আকারে না ঘুরে আমরা এটা পাই ভাগ 2 আকারে ঘুরলাম। এখন এই অক্ষের উপরে তাহলে জোর, তাহলে কি হবে? জোর হলে কি হয়? এক্স অক্ষের উপর পড়লে জোর হয়, আর জোর হলে কস অপরিবর্তিত থাকে, তাহলে লিখলাম কস অপরিবর্তিত, কসই থাকলো। এখন আসি তাহলে কোন অক্ষের ওপর পড়ছে? এখানে প্লাস সামথিং থিটা প্লাস থিটা, তার মানে এই যে ট্যানের ঘরে প্রবেশ করছে কে? কস ট্যানের ঘরে প্রবেশ করছে, তাহলে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। অন্যের ঘরে প্রবেশ করলে ঋণাত্মক চিহ্ন দিতে হবে, সাথে থিটা লিখতে হবে। আমরা কিন্তু দেখে দিলাম। এখন এটা কি নিয়ে করলাম? আমরা আসলে প্লাস চিহ্ন নিয়ে করলাম, এখন আমরা একটু মাইনাস চিহ্ন নিয়ে করতে চাচ্ছি। এবার এখন লিখছি এবং লিখবো এখন, বা না মিশালে হতো, এবং লিখলাম। এবার আমরা মাইনাসেরটা নিয়ে করব। কস তুমি তাহলে পাই আকারে পাই ভাগ 2 আকারেও ঘুরতে পারো, আবার যদি কও যে না আমি একবারে 180 করে ঘুরবো তাও হবে, সমস্যা নেই। এখন আসি 11 পাই মাইনাস থিটা এবার নিলাম। এখন আমরা কিন্তু দুইটা পদ্ধতিতে ঘুরতে পারি। আমরা যদি ওই একই হিসাবই হবে, তুমি পাই আকারে ঘুরলেও 11 পাই মানে এই অক্ষের ওপরই পড়ে, এই অক্ষের ওপরে পড়ে, মাইনাস থিটা মানে মাইনাস করে দিলে তার আগের ঘরে, তাহলে এই ঘরে প্রবেশ করবে, প্লাস করলে এই ঘরে এদিক যাবে, ঘুরবে এইদিকে, আর মাইনাস করলে তাহলে এই দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে পায়ের থেকে 11 পাই মানে গুণে দেখো 1 পাই 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে যেহেতু 90 করে না, আমরা একবারে 180 করে ঘুরেছি, তাহলে এখান থেকে লাভ দিতে হবে এখান থেকে আবার এখানে, এরকমভাবে। তাহলে এখানে কি? এখানে অবশ্যই জোর, তাহলে যার কারণে কজই থাকলো। এখন এখান থেকে মাইনাস করলে কিন্তু তোমার এই ঘরে প্রবেশ করে, যা সাইনের ঘর, তাহলে সাইনের ঘরে প্রবেশ করেছে কস, তাহলে অন্যের ঘরে প্রবেশ করলে শাস্তি স্বরূপ সে ঋণাত্মক চিহ্ন হবে, এবং দিলাম, এবং থিটা হলো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এভাবে আমাদের তাহলে কজের আমরা কিন্তু মাইনাসেরটাও দেখলাম, প্লাসেরটাও দেখলাম। আবার তুমি যদি কও যে না আমি এটা 90 করে ঘুরবো, আমি 180 করে ঘুরবো না, তাও কিন্তু হবে। তাহলে কি লিখতে হবে? পায়ের নিচে 2 লিখলে 11 ডাবল লিখতে হবে, এখানে 11 আছে তার ডাবল লিখতে হবে, 22 লিখতে হবে মাইনাস থিটা, কিন্তু এই একই উত্তরই হবে। কিন্তু তাহলে মাইনাস করলে কিন্তু আসলে এখানে তুমি যদি 22 পর্যন্ত গুণ, আমরা কিন্তু একটু আগে দেখেছি 22 কিন্তু এখানেই হয়, এখানেই হবে 22,
4 থেকে বিয়োগ করলে এখানে অন্যের ঘরে ঢোকে, তাহলে মাইনাস কস থিটা হয়। এটার ক্ষেত্রেও তাই হবে। তাহলে আমরা পাই আকারেও ঘুরতে পারবো, আবার পাই ভাগ 2 আকারেও কিন্তু আমরা ঘুরতে পারবো। এবার আমরা তাহলে দেখব কসেরটা আমরা কিন্তু দুটোই দেখে নিলাম। এবার আসি ট্যানের যেটা আছে, আমরা একটু ট্যানেরটা দেখব। আগে অঙ্কটা আমরা তুলে নিচ্ছি। ট্যান কত 17 পাই ভাগ 2 প্লাস মাইনাস থিটা আমরা লিখলাম আগে অঙ্ক। এখন আমরা কাজ করব। কি আছে, ট্যান 17 পাই ভাগ 2 প্লাস নিচ্ছি প্রথমে আমরা থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসলে পাই ভাগ 2 আকারে কিন্তু এখানে লেখা আছে, তাহলে হয় পাই আকারে ঘোরা যাবে, না হলে পাই ভাগ 2 আকারে ঘোরা যাবে। আমরা যেহেতু এখানে আমরা পাই ভাগ 2 আছে, তাহলে কত 17 কিন্তু বিজোড়, আসলে দেখি 90, তাহলে 17টা 90, 17টা পাই ভাগ 2 মানে কি 90, তাহলে 17টা 90 করে গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16, 16 আর 1 কি 17। এটা কিন্তু ওয়াই অক্ষের ওপরে পড়ে, 17 মানে ওয়াই অক্ষের ওপরেই পড়ে, এখানে পড়ছে। তাহলে আমাদের বিজোড়, তাহলে বিজোড় হলে ট্যান পরিবর্তন হবে। আমরা দেখে নিলাম ট্যান পরিবর্তন হয়ে কট হবে। এখন চিহ্ন দেখে নিই আগে। এখন চিহ্নটা আসলে দেখো 17 পাই প্লাস থিটা, তাহলে এখান থেকে যদি যোগ হয় তাহলে এই দিকে বাড়বে। তাহলে কার ঘরে যাচ্ছে, সাইন এবং কোসেকের ঘরে। কে যাচ্ছে, ট্যান। তাহলে কি চিহ্ন হবে, ঋণাত্মক। ট্যান পরিবর্তন হয়ে কি হবে, কট সাথে থিটা, এটা হবে। আমরা কিন্তু দেখে নিলাম। এখন আমরা একটু মাইনাসেরটা যদি দেখি, ট্যান কত আছে 17 পাই ভাগ কত 2 প্লাস মাইনাস থিটা। এবার আমরা যদি দিই তাহলে মাইনাস থিটার ক্ষেত্রে কি হবে, যদি মাইনাস করা হয়, দেখো এখানে কিন্তু 17 পাই মানে আমাদের এই অক্ষের ওপরে, মাইনাস করলে কিন্তু তাহলে ঘড়ির কাঁটার দিকে যাবে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে মাইনাস করলে কোণের পরিমাণ যদি কমে যায়, এটি তো বাড়লে কিন্তু এদিকে যাবে, বাম দিকে ঘুরবে। আর যদি কমে তাহলে এইদিকে ডান দিকে ঘুরবে, তাহলে ডান দিকে ঘুরবে, তাহলে কমে যাচ্ছে। তাহলে এখানে এসে 17 পাই হচ্ছে কিন্তু আমাদের, 17 থেকে কমে গেলে প্রথম চতুর্ভাগে, তাহলে এই ক্ষেত্রে ধনাত্মক হবে। তবে 17 পাই এখানে যেহেতু ওয়াই অক্ষের ওপরে পড়ে, তাহলে এখানে কি হবে, বিজোড় হলে ট্যান পরিবর্তন হয়ে কট হবে। তবে এখানে কিন্তু যেহেতু প্রথম চতুর্ভাগে পড়ে, সেই ক্ষেত্রে ধনাত্মক হবে, কারণ প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, এই কারণে চিহ্ন কিন্তু এখানে ধনাত্মক থাকবে। এর ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক হবে। আমরা এটা একটা উত্তর পেলাম, এখানে কিন্তু এটা উত্তর পেলাম। দুটার জন্য কিন্তু দুটো, একটা মাইনাস কট থিটা, আরেকটা কিন্তু প্লাস কট থিটা। এখন আমরা ট্যানেরটা দেখলাম, এবার কটেরটা আমরা দেখব। কটেরও আমরা দুটা দেখব। কট আছে আমাদের আর তিনটা আছে এখন আমাদের, এই তিনটা আজকে আমরা দেখে নিব। দেখো কত সহজে হবে। তাহলে কি আছে, কট 18 পাই প্লাস মাইনাস কি আছে, থিটা আছে, প্লাস মাইনাস থিটা আছে। আমরা তাহলে এখন লিখলাম কট, আমরা ধনাত্মকটা লিখব। তাহলে কট 18 পাই প্লাস থিটা। এখন 18 পাই হলে মানে আমাদের জোর সংখ্যক পাই হলে এখানে পড়বে। 18 পাই আকারে যদি ঘোরো তাহলে এখানে কিন্তু পাই আছে, তাহলে একেবারে এখানে পড়বে 18। 1 পাই 2 পাই এরকমভাবে কিন্তু পাই আকারে যদি ঘোরো। আর যদি কম যে না আমি পাই আকারে ঘুরবো না, তাহলে পাই ভাগ 2 লিখবো। তাহলে এখানে 18 ডাবল লিখতে হবে কিন্তু। তাহলে কট কি এখানে পাই ভাগ 2 যদি লিখি, তাহলে সেই ক্ষেত্রে 18 ডাবল কত লিখতে হবে, 36। তুমি চাইলে পাই আকারে ঘুরতে পারো, আর না হলে পাই ভাগ 2 আকারে। আমরা কিন্তু পাই ভাগ 2 আকারে ঘুরিচ্ছি। তাহলে প্লাস হচ্ছে থিটা। এখন 36টা, তাহলে 36 কোথা হবে, আমরা যদি দেখি এই পর্যন্ত ঘুরে আলে হয় 4টা 90, 1 90 2 90 3 90 4 90। তাহলে 36 মানে 9টা 4 আছে, তার মানে এখানেই পড়বে। তারপরে গুণে দেখাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 তাহলে এখানেই পড়ে। এখন প্লাস সামথিং, তাহলে এই অক্ষ থেকে প্লাস করলে এইদিকে ঘুরবে, ডান দিকে বাম দিকে, তাহলে এইদিকে ঘুরিচ্ছে, তাহলে এই ঘরে প্রথম চতুর্ভাগে কিন্তু কট ধনাত্মক, তাহলে ধনাত্মক হবে। এবং যেহেতু 36টা হচ্ছে এই এক্স অক্ষের ওপরে পড়ে, তাহলে জোর, তাহলে কটই থাকবে। কট কি হবে, কটই থাকবে এবং ধনাত্মক হবে। তাহলে কি লিখবো, কট থিটা। এখন কেউ যদি কয় যে না আমি পাই ভাগ 2 আকারে ঘুরবো না, আমি পাই আকারে ঘুরবো এখান থেকে, তাহলে একবারে 18 পাই কি হবে, এখন 18 পাই, তাহলে 18 মানে কি, এটি 1 পাই এটি 2 পাই 3 4, তাহলে এই অক্ষের উপরই পড়ে। 18 প্লাস সামথিং মানে এই যে এই ঘরে প্রবেশ করবে প্রথম চতুর্ভাগে, তাহলে ধনাত্মক। তাহলে কি হবে, কট
কটি থাকলো, যেহেতু এক্স অক্ষের ওপরে এখানে পড়ছে তাহলে ধনাত্মক, ধনাত্মকের সাথে থিটা যোগ করলে প্রথম চতুর্ভাগে কি হয় ধনাত্মক, এবং কট 18 পাই মানে জোর, তাহলে কট কটি থাকলো এবং ধনাত্মক হলো সাথে থিটা। এটা আমরা এইভাবে পাই আকারে ঘুরেও করতে পারি। এবার আমরা এখান থেকে ঋণাত্মকটাও দেখব, তাহলে কট 18 পাই মাইনাস থিটা। এবার আমরা তাহলে পাই আকারে যদি ঘুরি তাহলে 18 পাই মাইনাস থিটা, তাহলে এবার এখানে 18টা পাই এখানে পড়ে, এক্স অক্ষে ধনাত্মক, এখানে ধনাত্মক থেকে এবার চিহ্ন কার ঘরে যাচ্ছে, যদি বিয়োগ করা হয় তাহলে এই দিকে যাবে, ডান দিকে ঘুরবে, তাহলে বিয়োগ করলে কজের ঘরে যাচ্ছে কে, কট অন্যের ঘরে প্রবেশ করেছে, তাহলে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে কট কিন্তু পরিবর্তন হবে না, কারণ এই অক্ষের ওপরে পড়ছে, এই অক্ষটাই ধনাত্মক, তাহলে মানে 18 পাই কি জোর, জোর হলে কট কটই থাকবে, কট পরিবর্তন হবে না, সাথে থিটা লিখতে হবে মাইনাস কট থিটা। তাহলে আমরা উত্তরগুলো দেখে নিলাম কটেরটা। এখন আমাদের থাকলো হচ্ছে সেক, সেক আর হচ্ছে আরেকটা আছে কোসেক। আমরা এই আর দুটো আছে আমাদের, তাহলে দেখবো এখন বাকি দুইটা অঙ্ক। দেখো ভাঙ্গান কিন্তু ব্যাপারই না, তোমাদের কিন্তু এতগুলো ভাঙ্গা বুঝে দেওয়া হয়েছে, এতক্ষণ তোমরা অবশ্যই দেখো এখন তোমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। এখন আমরা যদি লিখি তাহলে সেক 19 পাই ভাগ 2 প্লাস মাইনাস থিটা, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখন আমরা লিখলাম এখন সেক কত 19 পাই ভাগ 2 প্লাস আমরা থিটা, প্রথমে থিটা নিলাম, এখানে কিন্তু পাই ভাগ 2 আকারে তৈরি করাই আছে, পাই ভাগ 2 মানে 90 করে ঢুকতে হবে, কয়টা 90, 19টা 90, তাহলে 19 90, দেখো এখানে গুণ দেখো 1 90 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19, এই যে তাহলে এটা কি বেজোর, তাহলে এ ওয়াই অক্ষ এটা, তাহলে এখানে পড়লো কিন্তু আমাদের এবার এখানে পড়ছে, তাহলে এটা কি বেজোর, বেজোর হলে সেক পরিবর্তন হয়ে কি হবে কোসেক হবে, দেখো সেক পরিবর্তন হয়ে কি হয় কোসেক হয়, তাহলে কোসেক হয়ে যাবে, তাহলে যেহেতু বেজোর ওয়াই অক্ষের উপর পড়ছে তাহলে পরিবর্তন হবে। এখন দেখবো আমরা চিহ্ন কি হবে, তাহলে 19 পাই ভাগ 2 মানে এই অক্ষের ওপর পড়লো, প্লাস থিটা মানে এই দিকে যাবে, ডান এই দিকে ঘুরবে, ঘড়িকারের বিপরীত দিকে এইদিকে এই ঘরে প্রবেশ করবে, কার ঘর এটা কিন্তু সেকেরই ঘর, তাহলে ধনাত্মক হবে, তাহলে সেকেরই ঘর ধনাত্মক। তবে কি হচ্ছে যেহেতু 19 পাই এই অক্ষের ওপরে, তাহলে এটা বিজোড়, সেই কারণে কিন্তু কোসেক হলো, আমরা কিন্তু কোসেক লিখলাম। এখন চিহ্ন কিন্তু কি হলো সেকের ঘরই, সেক কিন্তু সেকের ঘরই যাচ্ছে, তার কারণে ধনাত্মক হলো, সাথে এখন থিটা লিখে দিলে হচ্ছে। এবার আসি সেক 19 পাই ভাগ কত 2 মাইনাস থিটা। এবার আমরা যদি দেখি, এবার দেখো সেক 19 পাই ভাগ 2, তাহলে অবশ্যই এই এখানে আসে পড়ে, তাহলে যেহেতু 19 পাই ভাগ 2 মানে আমরা গুণে দেখেছি কিন্তু এখানে পড়ে, তাহলে এই অক্ষটাই হচ্ছে বিজোড়, বিজোড় হলে সেক পরিবর্তন হয়ে কোসেক হবে, কোসেক হলো। এখন আসি কোসেক যে থিটা লিখবো, এখন দেখবো আমরা চিহ্নটা কি হবে। এখন মাইনাস থিটা যদি করা হয় তাহলে এখান থেকে যদি মাইনাস করা হয় তাহলে কমে যাবে, তাহলে কি হবে ঘড়ি কাটার দিকে ঘুরবে, এই ঘরে তৃতীয় ঘরে প্রবেশ করবে, আর তৃতীয় ঘরে কিন্তু সেকের ঘর নয়, কে আছে ট্যান আর কট, তাহলে ঋণাত্মক চিহ্ন হয়ে যাবে, ঋণাত্মক দিলাম, সাথে আমরা থিটা লিখে দিব। এগুলো কোনো হিসাবের মধ্যে আসবে না, প্রথম যেটা থাকে সেটা না, শুধু এই যে শেষে যে কোনটা থাকবে সেটা কিন্তু লিখতে হয় আমাদের। আমরা কিন্তু সেকেন্ডটা দেখে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে সর্বশেষ যেটা আছে আমাদের কোসেক। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিব, এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। এবং দেখো আমাদের কাছে এই ভাঙানো কিন্তু আসলে কোনো ব্যাপারই না, আমরা কিন্তু আগেই বলেছি এগুলোকে আমরা ভাঙায় দেখো তছনছ করে দিব, কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আমরা দেখো যতগুলো ভাঙানো অঙ্ক তোমরা এখন অনায়াসে কিন্তু তোমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করলে কিন্তু ভাঙাতে পারবা। তাহলে দেখে নিই এখন আমাদের কি আছে, কোসেক 8 পাই প্লাস মাইনাস থিটা। এখন কোসেকের সাথে আমরা তাহলে প্রথমে যদি এখন লিখি, তাহলে এখন লিখলাম আমরা প্লাসটা নিব আগে, কোসেক 8 পাই প্লাস কি থিটা আমরা নিলাম। এখন আমরা 8 কিন্তু আসলে আমরা যদি পাই আকারেও ঘুরতে পারি, 8 পাই তার মানে এখানে পড়বে, এই ঘরে পড়বে, আর যদি কত না আমি পাই ভাগ 2 আকারে ঘুরবো তাও হবে। তাহলে পাই আকারে ঘুরলে কি হবে, প্রথমে 1 পাই 2 3 4 5 6 7 8 এখানে পড়বে, পাই 8 পাই তাহলে এখানে পড়ে, এখানে প্লাস সামথিং মানে এই ঘরে প্রবেশ করবে প্রথম চতুর্ভাগে, তাহলে ধনাত্মক, প্রথম ঘরে ধনাত্মকও হবে। আবার কি এখানে হচ্ছে জোর, জোর হলে কোসেকই থাকবে, যেহেতু প্রথম কি এই অক্ষটাই হচ্ছে আমাদের এক্স অক্ষটাই হচ্ছে জোর, আর এই অক্ষটাই হচ্ছে বিজোর,
তাহলে ওই ওই অক্ষের উপর পড়ে, তাহলে আমরা দুইভাবে ভাঙাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি পাই আকারেও যেতে পারি। আবার যদি কও না আমি পাই ভাগ 2 লিখবো আর এখানে 8-এর ডবল লিখবো 16, তাও কিন্তু তুমি ওই অক্ষের ওপরই যাই পড়বে। কেমন করে দেখো, 16 90, 16টা 90, তাহলে 1টা 90, 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানেই পড়বে, কিন্তু এখানেই। এবার এখানে পড়ছে, এখানে যদি পারে তাহলে এক্স অক্ষ ধনাত্মক, তাহলে কোসেকই থাকবে, তাহলে কোসেক পরিবর্তন হবে না, কোসেকই থাকলো, থিটা হলো। এখন আমরা দেখব চিহ্ন কি হবে। তাহলে এখানে প্লাস সামথিং, প্লাস হলে আমাদের কোন ঘরে প্রথম চতুর্ভাগে প্রবেশ করবে, প্রথম চতুর্ভাগে ধনাত্মক, তাহলে চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এখন আসি আমরা, এটা কিন্তু আমরা পাই আকারেও কিন্তু সরাসরি পাই আকারেও ঘুরতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এক লাইনে উত্তর হতো। তাহলে পাই হলে আমাদের কিন্তু এই মাঝের লাইনটা করার প্রয়োজন হতো না, এই লাইনটা করার প্রয়োজন হতো না, সরাসরি উত্তর হতো কি 8 পাই এখানে পরে, তাহলে 8 পাই জোর, তাহলে কোসেকই থাকবে, এরপরে প্লাস মানে সামথিং এখানে চলে যাবে, তাহলে এটা হচ্ছে সবার ঘর, কোসেকের ঘর, ট্যানের ঘর, সবার ঘর, এই কারণে ধনাত্মক হবে, কারণ নিজের ঘরে যাচ্ছে, এখানে তখন উত্তর হয়ে যাবে। এবার আসে আমরা যদি মাইনাস দিয়ে করি, তাহলে কোসেক 8 পাই মাইনাস থিটা, আমরা কিন্তু পাই আকারেও ঘুরতে পারি। এবার মাইনাস করলে কিন্তু দেখো কোণের পরিমাণ যেহেতু 8 পাই থেকে কিছু বিয়োগ করলে তখন কিন্তু এইদিকে ঘুরবে না, তখন নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে যদি নেমে যায় এটা কিন্তু কোয়াজ আর সেকের ঘর, তাহলে কিন্তু এবার অন্যের ঘরে প্রবেশ করেছে, তাহলে ঋণাত্মক চিহ্ন কিন্তু আসবে, তাহলে ঋণাত্মক চিহ্ন হবে। এবার 8 পাইটা কি জোর না বিজোর, তাহলে বিজোর, জোর, 8 পাই এখানে এই অক্ষটাই হচ্ছে জোর, তাহলে জোর হলে কি হবে, কোসেকই থাকবে, তবে চিহ্নটা হবে অন্যের ঘরে প্রবেশ করার কারণে ঋণাত্মক চিহ্ন শেষে হবে। এটা আমরা পাই আকারে ঘুরলাম, এটাই উত্তর। আবার যদি কও যে না আমি 90 করে ঘুরবো, তাহলে কিন্তু ওই যে একটু আগে যেটা করলাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোসেক লিখতে হবে, কোসেক লেখার পরে 8-এর ডাবল লিখতে হবে 16, 8-এর ডবল কত 16 লিখতে হবে, 16-র নিচে পায়ের নিচে 2 লিখতে হবে, মাইনাস থিটা লিখতে হবে, এরমভাবে লিখতে হবে। 16টা কোথায় হবে, তুমি যদি গুনে যাও দেখো 4, এটা আসলে 8, আবারও 4 12, আবারও 4 16, তাহলে এই অক্ষের ওপরই আসবা তুমি, কিন্তু গুনে দেখো 1 2 3 4, আবার 5 6 7 8, 8 এটি আসবে, আবার 12 হলে এটি আসবে, আবার 16 হলে এটি আসবে, তাহলে 16টা 90, 16টা 90 আমি গেলাম, 16টা 90 এর পরে মাইনাস করলে এই ঘরে প্রবেশ করে, তাহলে অন্যের ঘরে প্রবেশ করেছে, এই কারণে ঋণাত্মক চিহ্ন। এবং দেখো 16টা হচ্ছে এক্স অক্ষের ওপর যেহেতু পড়ে, তাহলে জোর, এই কারণে কোসেকই থাকবে, কোসেক লেখা আমাদের থিটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের সর্বশেষ যে অঙ্কগুলো ছিল ভাঙানোর, আমরা উদাহরণ 22 নাম্বার দেখলাম, এরপরে উদাহরণ 23 আছে, তারপরে অনুশীলনীতে আছে, আমরা সব অঙ্কগুলোই কিন্তু এখন অনায়াসে কিন্তু আমরা এগুলো ভাঙাতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চ্যানেলটিতে যারা নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিব, এবং বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।